হ্যালো অ্যাসপিরেন্টস, প্রত্যেক বছর 14 লাখের ওপরে ফর্ম ফিল আপ হয় ইউপিএসসি পরীক্ষার জন্য। এই ইউপিএসসি পরীক্ষায় পাশ করে মানুষ কি হতে চায়? আইএএস, আইপিএস or IFS officer. So that is very important for you to know how to prelims and mains and interview or work. সুতরাং আপনাদের সবাইকে বুঝতে হবে যে কিভাবে আপনি আইএফএস বা আইএএস এর স্বপ্ন পূরণ করবেন। এর জন্য কিন্তু আপনাকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তাহলে কিন্তু আপনি লাভাসনাতে পৌঁছতে পারবেন এবং লাভাসনাতে পৌঁছে আপনি ভারতবর্ষকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সহায়ক হিসাবে কাজ করে ভারতবর্ষকে নামকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। ভারতবর্ষের বিভিন্ন ধরনের পলিসি তৈরিতে আপনি অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারবেন। প্রথমে আপনাকে বুঝতে হবে যে কিভাবে এই এক্সামটা শুরু হয়, এই এক্সামটা কিভাবে দিতে হয়, এই এক্সামটা পুরো বিষয়বস্তু আপনাকে পুরো বুঝতে হবে। এই এক্সামটা 3টে পার্টে বিভক্ত। প্রথম হলো প্রিলিমিনারি এক্সামস, প্রারম্ভিক এক্সামস। এখানে 2টো পেপার আছে, সেটা হলো জেনারেল স্টাডিজ এবং সিস্যাট। জেনারেল স্টাডিজ সাধারণত এখানে বিভিন্ন ধরনের বিষয় থেকে কোশ্চেন আসে, যেমন আপনার আসে হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা ওয়ার্ল্ডস হোক, ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপরে ভিত্তি করে পেপারতে কোশ্চেন আসে এবং স্পোর্টস থেকেও কোশ্চেন আসে। এবং সিস্যাটে কি আসে? সিস্যাটে ম্যাথ আসে, রিজনিং আসে এবং কম্প্রিহেনসিভস আসে অ্যান্ড ইংলিশের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে। সো সিস্যাটটাও খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আপনাদের বুঝতে হবে যে প্রিলিমস পেপারে যে জিএস আর সিস্যাট, এটার কিন্তু টাইম নির্দিষ্ট 2 ঘন্টা করে আপনি একটা পেপারের জন্য দিতে পারবেন। এবং এরপর আপনার কাছে যেটা আসছে সেটা হলো প্রিলিমসের জিএস পেপারের জন্য আপনার কাছে মার্কস থাকে 200 এবং সিস্যাটের জন্য মার্কস থাকে এই 200। কিন্তু জিএস এর আপনার কোশ্চেন থাকে 100। জিএস এ কোশ্চেন থাকে 100, কিন্তু সিস্যাটে কোশ্চেন থাকে 80। সুতরাং আপনাকে কিন্তু জিএস এ কিন্তু র্যাঙ্ক করতে হবে। জিএস এ যদি আপনি ভালো র্যাঙ্ক না করতে পারেন, মোটামুটি 100-র উপরে যদি 100 বা 120-র উপরে যদি নাম্বার না তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার পক্ষে পাস করা অসম্ভব। কারণ সিস্যাটের র্যাঙ্ক যতই করুন কোনো লাভ নেই, কারণ সিস্যাটে মাত্র 67 নাম্বার পেলেই কিন্তু আপনি পাস। তার মানে 33% নাম্বার পেলে কিন্তু আপনি কোয়ালিফাই। সিস্যাট কিন্তু র্যাঙ্কের সাথে যুক্ত হবে না, শুধুমাত্র জিএস কিন্তু র্যাঙ্কের সাথে যুক্ত হবে। সেক্ষেত্রে জিএসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সিস্যাটও খুব ইম্পর্টেন্ট। অনেক ছেলে মেয়ে সিস্যাটেও কিন্তু ফেল করে যায়, কারণ সিস্যাট কিন্তু দিন দিন কোয়েশ্চেন্স খুব কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ম্যাথ থেকে শুরু করে, রিজনিং থেকে শুরু করে, রিডিং কম্প্রিহেনশন থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব ভালো করে জানাটা প্রয়োজন। এবার আসে যাক মেন্সে আছে টোটাল 9টা সাবজেক্ট। তার মধ্যে কি আছে? প্রথম হলো এসে রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ভালো এসে না রাইটিং করতে পারেন, এসেতে আছে আপনার 250 মার্কস। এর ভেতরে আপনাকে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট আছে যারা 125 and 150 মার্কস ইজিলি আনছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এসের উপরে বিরাট জোর দিতে হবে। এবং আছে আপনার জিএস, জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2, জেনারেল স্টাডিজ 3, জেনারেল স্টাডিজ 4। এইগুলো কিন্তু ভালো করে আপনাদের সিলেবাসগুলো বুঝে নিতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আপনাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে কি ধরনের কোশ্চেন এখানে আসছে এবং কিভাবে আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। কারণ আপনি স্পেসিম্যান কপি পেয়ে যাবেন টপারদের, যারা কিভাবে তারা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন এবং সেগুলো বুঝে কিন্তু আপনাকে পড়তে হবে। এবং অপশনাল সাবজেক্ট একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। অপশনাল ভিতরে আপনি যে কোনো অপশনাল সাবজেক্ট চুজ করতে পারেন। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি যেগুলো চুজ করতে পারেন। আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাহলে আপনি চুজ করতে পারেন হিস্ট্রি, জিওগ্রাফি, এনি সাবজেক্টস। এবং অ্যাকাউন্টেন্সি ব্যাকগ্রাউন্ড থেকে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও আপনি কিন্তু অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাবজেক্ট চুজ করতে পারেন। তাই অপশনালে আছে 2টো সাবজেক্টস, যেটা হলো পেপার 1, পেপার 2। দুটোতে আছে 250, 500 মার্কস। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপশনালেই কিন্তু বেশি মার্কস তোলার একটা প্রবণতা দেখা যায়। অপশনাল যদি ভালো চুজ না করতে পারেন এবং অপশনাল যদি আপনি ভালো মার্কস না করতে পারেন, তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক করা খুবই অসুবিধাজনক হয়ে পড়বে। এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মধ্যে আছে ইংলিশ এবং আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বাংলা রিজনাল ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আপনি আসামি হয়ে থাকলে আসামি ল্যাঙ্গুয়েজ এবং আদার ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। কিন্তু যদি আপনি নর্থ ইস্ট থেকে হন, মণিপুর, মিজোরাম এসব জায়গা থেকে হন, তাহলে সেখানকার কিন্তু কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ নেই, ইংলিশ। শুধু এখানে ইংলিশই চলে, তাই তারা কিন্তু ইংলিশই শুধু চুজ করতে পারেন। ওদের কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ চুজ করার কোনো বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে ওরা অপশনাল হিসেবে চুজ করতেও পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের যে নাম্বারটা, এটা কিন্তু কোয়ালিফাই নেচার। হ্যাঁ, এটাতে কিন্তু মার্কস আপনার অ্যাড হবে না র্যাঙ্কে।
তাই এটা জাস্ট পাস করলেই হলো। এবার ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট, এটা কিন্তু সম্পূর্ণ নলেজের উপরে ভিত্তি করে নয়। এটাতে আপনাকে পার্সোনালিটি, আপনার কি ধরনের ব্যক্তিত্ব, আপনার কি ধরনের অভিজ্ঞতা আছে, আপনার হবি কি, আপনার পড়াশোনা কতদূর, এইসব বিষয়ে জানা হবে। আপনার মানে ব্যক্তিগত যে অরা, সেটাই কিন্তু ওরা বোঝার চেষ্টা করবে। সুতরাং আপনার ব্যক্তিত্ব একটা তৈরি করা খুব প্রয়োজন। এক্ষেত্রে কিন্তু ব্যক্তিত্ব কাজে আসবে, কারণ আপনারা হতে চলেছেন ভারতবর্ষের অন্যতম সেরা অফিসার। কারণ আপনারা যদি ঠিক করে আপনাদের ব্যক্তিত্ব না তৈরি করতে পারেন, অনেস্টি, ইন্টিগ্রিটি, এথিক্স এগুলো যদি মেনটেন না করতেন পারেন, তাহলে কিন্তু আপনাদের এই ভারতবর্ষের এই সিভিল সার্ভিসে এসে কোনো লাভ হবে না। তাহলে ইউপিএসসিতে 3টে ভাগে ভাগ করা হয়েছে, প্রিলিমস, মেন্স এন্ড ইন্টারভিউ। প্রিলিমস কোয়ালিফাই করলে আপনি মেন্সের জন্য উত্তীর্ণ হবেন, মেন্স কোয়ালিফাই করলে আপনি ইন্টারভিউর জন্য উত্তীর্ণ হবেন। ইন্টারভিউ যদি আপনি কোয়ালিফাই করে যান, তাহলে কিন্তু আপনার ফাইনাল র্যাঙ্কিং লিস্টে কিন্তু নাম বেরোবে, যাকে আমরা বলে থাকি ইউপিএসসি হোলি পিডিএফ। যার একবার ওখানে নাম চলে আসে, তার জীবন কিন্তু বদলে যায়। তাই আপনাকে কিন্তু সারা দিন রাত খুব বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু আপনার পক্ষে পাশ করে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে র্যাঙ্ক করে আইএএস বা আইপিএস অফিসার হওয়া যে স্বপ্ন, সেটা পূরণ করা কিন্তু খুবই অসম্ভব হয়ে উঠবে। কারণ এই পড়াশোনা করার পেছনে বহু ধরনের বই আপনাকে পড়তে হবে। বিশেষত যদি আপনি আপনার ফাউন্ডেশন তৈরি করতে চান, প্রথমে আপনাকে বেস তৈরি করতে হবে। উইদাউট বেস আপনি কিন্তু এই বেশি দূর এগোতে পারবেন না, কারণ এখানে বহু ধরনের অ্যাডভান্স বই আছে, যেগুলো আপনি পড়বেন হয়তো, কিন্তু পড়ে কিন্তু বোঝা আপনার পক্ষে খুবই মুশকিল হয়ে পড়বে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এনসিইআরটি খুব মন দিয়ে পড়তে হবে। এনসিইআরটি ক্লাস 6 to 12 সমস্ত এনসিইআরটি বই আপনাকে কিন্তু বাজার থেকে কিনে আনতে হবে। পুরনো বই আপনি কিনে আনতে পারেন, কম দামে কিনে এনে ভালো করে পড়াশোনা করে আগে বেস তৈরি করে নিন। 2 থেকে 3 মাস এনসিইআরটি পড়ে আপনি আগে বেস তৈরি করে নিন, এবং তারপরে কিন্তু আপনি এই অ্যাডভান্স বইগুলোর ওপরে যেতে পারেন। যেমন পলিটির জন্য লক্ষ্মীকান্ত আপনি কিনতে পারেন, খুব ভালো একটা বই, বাজারে সবাই টপারদের আপনার সাজেশন করা বই। হিস্ট্রির ওপরে আপনি কিন্তু স্পেকট্রামের মডার্ন নিতে পারেন, এবং তামিলনাড়ু বোর্ড অ্যান্সিয়েন্ট মেডিয়াভেল, এই যে বইগুলো সেগুলো কিন্তু আপনি পড়তে পারেন। এবং জিওগ্রাফির জন্য আপনি জিসি লিয়ং প্লাস অ্যাটলাস নিতে হবে। জিসি লিয়ং খুব ভালো একটা বই, সেখানে সংক্ষেপে সমস্ত জিনিস খুব ভালোভাবে বোঝানো আছে। এবং অ্যাটলাসটা কি প্রয়োজন, অ্যাটলাস হলো একটা ম্যাপ বুক, সেখানে আপনি সারা পৃথিবীর মানচিত্র পেয়ে যাবেন। কোন কোন দেশ কি কি কারণে ইম্পর্টেন্স, সেখানকার নদী, সেখানকার আবহাওয়া, সেখানকার জিওগ্রাফি, সেখানকার লোকেশন, সমুদ্রের লোকেশন এবং খনিজ পদার্থর লোকেশন, এইসব সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু প্রশ্নতে আসে, মেন্সে আসে, আপনার প্রিলিমসে আসে। তাই ম্যাপ জানা কিন্তু আপনার পক্ষে খুব উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ। ইকোনমির পরে আছে আপনার সিরাম প্লাস এনসিইআরটি। সিরামের যে নোট আছে, সেগুলো কিন্তু আপনার ইকোনমির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন সিরামের ওয়েবসাইট থেকে, কিংবা বাজারে কিন্তু বিভিন্ন ধরনের সিরামের নোটস পাওয়া যায়। এনসিইআরটি প্লাস বাজেট সার্ভে, বাজেট অ্যান্ড অ্যানুয়াল বাজেটস, আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের অ্যানুয়াল বাজেটস এবং সার্ভে রিপোর্টস, আপনি কিন্তু ইকোনমিক সার্ভে এগুলোর যে রিপোর্টগুলো বেরোয় অ্যানুয়ালি, সেগুলো কিন্তু আপনাকে ভালো করে খুঁটিয়ে দেখতে হবে, কারণ এইগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর প্রিলিমস এবং মেন্সে কোয়েশ্চেন অবশ্যই আসে। সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং এনভায়রনমেন্টের জন্য আপনি কিন্তু শঙ্কর আইএস পড়তে পারেন, কারণ শঙ্কর আইএসে আপনার থাকছে এনভায়রনমেন্ট রিলেটেড এক্সক্লুসিভ কন্টেন্ট, সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে পড়তে পারেন। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাকে পড়তে হবে নিয়মিত দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং মান্থলি ম্যাগাজিন হিসাবে যোজনা এবং কুরুক্ষেত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আপনি আরও অনেক কিছু ম্যাগাজিন পড়তে পারেন, কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করব যে কন্টেন্ট, আপনার যেসব আপনি পড়াশোনা করবেন সেই বইগুলো কিন্তু সীমিত রাখার চেষ্টা করবেন, কারণ এখানে আছে অগাধ সিলেবাস। সেখানে আপনি কিন্তু সব কিছু পড়তে গেলে আপনি টাইমলি কমপ্লিট করতে পারবেন না। এবং পড়াশোনার জন্য আপনাকে কিন্তু একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। কিভাবে আপনি স্টাডি প্ল্যান তৈরি করবেন এবং কিভাবে স্মার্টলি এবং কনসিস্টেন্সির সাথে এই পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছেন। অনেকে মনে করে 16 থেকে 18 ঘন্টা 22 ঘন্টা পড়াশোনা করলে আমার হয়ে যাবে, সেটা কিন্তু আদৌ ব্যাপার নয়। আপনি যদি ঠিকভাবে পুরো মনোযোগ দিয়ে 6 থেকে 8 ঘন্টা যদি পড়াশোনা করেন প্রত্যেক দিন, তাহলে কিন্তু আপনার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব, কারণ একটা রিয়েলিস্টিক টাইম টেবিল প্রয়োজন। যদি আপনি ওয়ার্কিং প্রফেশনাল হন, আপনি যদি কাজ করেন, তাহলে আপনি 6 থেকে 7 ঘন্টা বেশি বার করতে পারবেন না, কারণ আপনি নিজেকে আপনার জব করতে হচ্ছে, আপনাকে পরিশ্রম করতে হচ্ছে। এবং 6 থেকে 7 ঘন্টা যদি আপনি ভালো করে পড়াশোনা করেন, তাহলে কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব নয়। তাই আপনার যে ক্লাস টাইম টেবিল, সেটাকে কিন্তু আপনাকে বিভিন্নভাবে ভাগ করে নিতে হবে স্মার্টলি।
ওয়ান থিওরি সাবজেক্ট প্রতিদিন পড়বেন, ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্ট পড়বেন এবং রিভিশন কিন্তু রেগুলারলি করতে হবে। কারণ রিভিশন যদি আপনি না করেন, আজকে যা পড়লেন কালকে সেটা অর্ধেক ভুলে যাবেন, তারপরের দিন পুরোটাই ভুলে যাবেন। এইভাবে চলতে থাকলে কিন্তু আপনি 1 মাস আগে যা পড়েছেন 2 মাস বাদে সেটা সমস্ত ভুলে যাবেন। তাই আপনাকে রেগুলারলি রিভিশন পড়তে হবে। এবং যারা শুরু করছেন তারা কিন্তু মক টেস্ট দিতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা পিওআইকিউ যেগুলো আছে সেগুলো ভালো করে আপনাকে পড়তে হবে। এবং আপনার কী ধরনের প্রোগ্রেস হচ্ছে, আপনি আগে 1 মাস আগে কত নাম্বার পাচ্ছিলেন, এখন কত নাম্বার পাচ্ছেন, প্রোগ্রেস যদি হয় বা যদি আপনার সেগুলো যদি প্রোগ্রেস না হয়ে যদি নেগেটিভের দিকে যায়, সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। কী কারণে এগুলো হচ্ছে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ প্রিলিমস, পিওআইকিউ অ্যান্ড প্রিলিমস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রিলিমসে আপনাকে করতে গেলে আপনাকে ডেলি 30 থেকে 40টা কোয়েশ্চেন কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এবং এখানে যদি আপনি খুঁজে পান যে কোথাও কোথাও আপনার ভুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে কেন ভুল হচ্ছে, অ্যানালিটিক্স করতে হবে, কি কারণে ভুল হচ্ছে, কোথা থেকে ভুল হচ্ছে, কীভাবে ভুল হচ্ছে, সমস্ত বিষয়টাকে আপনাকে বুঝতে হবে এবং একটা নোট ডাউন করতে হবে যে এই জায়গায় ভুল হচ্ছে। এবং আপনাকে মাঝে মাঝে সবসময় শুধু নিজের নলেজের উপরে নির্ভর করলেই হবে না, মাঝে মাঝে গেস ওয়ার্কও করতে হবে। বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ফলো করে কিন্তু আপনি পিওআইকিউ সলভ করতে পারেন এবং বিভিন্ন ধরনের প্রিলিমস যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সলভ করতে পারেন। সেগুলোও আপনাকে ভালো করে নিয়মিত রেগুলারলি পড়াশোনা করে বুঝতে হবে। সুতরাং বুঝতেই পেরেছেন যে আপনাদের পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভোলাটাইল। সুতরাং নিজেকে এর ভেতরে ভালো করে যদি আপনি অ্যাকুমুলেট করতে চান, তাহলে কিন্তু আপনাকে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং এর সাথে সাথে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। সুতরাং আপনাকে আপনার যে ইউপিএসসি জার্নি, এর জন্য আপনাকে ওয়েলকাম করা হচ্ছে। আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। ইফ ইউ লাইক আওয়ার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।